সরকার পতন হয়েছে এটা সার্বিকভাবে দেশের একেবারেই বলা যায় আপামর জনগণ খুশি হয়েছে। একটা আনন্দ উল্লাস আছে মানুষের মধ্যে ওই কারণে যে একটা অনেক দিন থেকে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, মানুষের বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছিল, মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এখন এটা রিলিফড হয়ে গেছে। তো সামনের দিকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষের মনে করছে যে অনেক কিছুই হয়তো সমাধান সামনে হবে। সেই অর্থে প্রত্যাশা যেমন আছে, কিছু কাজও হচ্ছে। তো আমি দেখছি যে এখন পর্যন্ত মানুষের খুশি যে না, ভালো হচ্ছে, সব কিছুই মোটামুটি এক সঠিক পথে চলছে। তবে সামনের দিকগুলোতে অনিশ্চয়তা আছে, অনেক ধরনের অনিশ্চয়তা আছে। সবচেয়ে বড় অনিশ্চয়তাটা যেটা আমার কাছে চোখে পড়ছে মনে হচ্ছে, যেটা অনেক দিন থেকে আমি যেটা বলে আসছি, সেটা হলো এই দীর্ঘ দিন যাবৎ বিগত সরকারের আমলে ব্যাপক হারে দুর্নীতির লুণ্ঠন, অব্যবস্থাপনা, একেবারে টাকা পাচার, বিভিন্ন কারণে অর্থনীতির একটা খুব নাজুক পরিস্থিতি আছে। সেখানে বিশাল অঙ্কের ঋণ আছে, সেই ঋণের আসল এবং সুদ পরিশোধের বিষয় আছে। সেইভাবে আমাদের কাছে রিজার্ভ সেরকম নেই, অর্থ নেই হাতে, আয় ও ইনকামগুলো কমে যাচ্ছে। মানে এখন ফ্যাক্টরি মিল অনেক ক্ষেত্রে অনেক কারণে বন্ধ হচ্ছে, গণ্ডগোলের কারণে, অনেকের র মেটেরিয়ালসের কারণে, বিভিন্নভাবে সেখানে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এক্সপোর্ট করতে পারা যাচ্ছে না। আবার ইয়েগুলো যেভাবে সাহায্য আসার কথা বা যে হারে টাকা আসার কথা অন্য খাতে, ওগুলো তেমন একটা আসছে না। তো সব মিলিয়ে আয় ইনকাম কমে গেছে, শুধু আমাদের রেমিটেন্সটা ভালো, আর আয় কমে গেছে। ব্যয় তো খুব একটা কমানো যাচ্ছে না, একটা মিনিমাম ব্যয় তো আমাদের করতেই হবে। তো সেই কারণে সামনের দিকে সঙ্গে যখন আবার সুদ পরিশোধের প্রশ্ন আসবে, যখন আবার আসল পরিশোধের প্রশ্ন আসবে, তখন একটা অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হবে আমার মনে হয়। তো সেই কারণে একটু অনিশ্চয়তা বেশি, কারণ মানুষের প্রত্যাশা যে সব কিছু সমাধান হয়ে যাবে। হঠাৎ করে যদি সমাধান না হয়ে কোনো খারাপের দিকে কোনো কারণে যায়, সেটা বেশিরভাগ অর্থনৈতিক কারণে, তখন আবার জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, ইনফ্লেশন হবে, চাকরি বাকরি থাকবে না। এরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সামনের দিকে রাজনীতিতে একটা আবার বড় ধরনের একটা কী বলবো, মানে একটা চ্যালেঞ্জ শুরু হতে পারে। সেই অনিশ্চয়তাটা আছে। এমনি স্বাভাবিক গতিতে যেভাবে চলছে আমি খুশি এবং জনগণও খুশি। আমি মনে করি এইভাবে চলতে থাকলে সামনে যেটা আশঙ্কা করলাম ওটা হয়তো ম্যানেজ করা যাবে। যেহেতু এখন দুর্নীতি নেই, অব্যবস্থাপনা নেই, সবাই খুব সিনসিয়ারলি কাজ করছেন, সমস্ত মানুষ একবারে অন্তর দিয়ে এবং যে কোনোভাবে হোক এটাকে মানুষের দুঃখ কষ্টের না হওয়া এই দিকে চেষ্টা করছেন। ফলে আমি আশাবাদী যে এগুলোর সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে অনিশ্চয়তা আছে, এটা সত্য। অন্তর্বর্তীকালীন সরকার যে কয়দিন দায়িত্ব পালন করেছেন, যদি তাদের এখন পর্যন্ত কাজের মূল্যায়ন করতেন? আমি কাজের মূল্যায়ন ভালো করছি। আমরা যেগুলো আশা করছিলাম মোটামুটি সবই চলছে সেভাবে। এখন পর্যন্ত এমনকি জিনিসপত্রের দাম কিছুটা হলো কমের দিকে, ডলারের দাম মোটামুটি, টাকার অবমূল্যায়ন কম হচ্ছে। যেগুলো সাধারণভাবে আশঙ্কা করা হয়েছিল যে এই অনিশ্চয়তার কারণে, অস্থিতিশীলতার কারণে হয়তো এগুলো হঠাৎ করে একটা বড় ধরনের ঝামেলা হতে পারে, ইনফ্লেশন বাড়তে পারে, কিন্তু ইনফ্লেশন বাড়ছে না। সাপ্লাই চেনে গণ্ডগোল হতে পারে এবং সেই কারণে জিনিসপত্রের দাম বাড়তে পারে, এটাও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। কাজে আমরা আশাবাদী যে সরকার যেভাবে চালাচ্ছেন ভালো চলছে। তাহলে কি আপনার কাছে মূলত চ্যালেঞ্জ হচ্ছে ওই অর্থনীতির বিষয়? আমি মনে করি সামনের দিকে অর্থনীতিটি যদি সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে আর কোনো চ্যালেঞ্জ হবে না। আর অর্থনীতিটি ম্যানেজ করা সম্ভব হবে যেহেতু যারা দায়িত্বে আছেন তারা অনেক দক্ষ এবং অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। এই জিনিসটার আমাদের আগে অভাব ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় পার্টি আসলে কতদিন সময় দিতে চাই? কেননা আসলে দিন শেষে মানুষ ভোট চায়, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। জাতীয় পার্টি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চায়? অন্তর্বর্তীকালীন সময় সরকারকে আমি কোনো ডেফিনিট টাইম বেঁধে দিতে চাই না। তার কারণ হলো আমি মনে করি এনারা যে প্রত্যাশা পূরণ করার কথা বলে এসছেন, এটা যদি ওরা সঠিক পথে পূরণের দিকে যান বেশ সময় লাগতে পারে। আমি মনে করি এটা 2 বছরের বেশি লাগতে পারে। আগে এটা হওয়ার কথা নয়, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। ওনারা খুব দ্রুত করলেও এর আগে করতে পারবেন না। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যেটা হয়তো অনেকেই অনেক সময় খেয়াল করেন না।
অনেকে অনেক সময় চিন্তাও করেননি। আমরা কিন্তু নির্বাচন চাই ঠিকই, এবং নির্বাচনের পর একটা নির্বাচিত সরকারও পাই আমরা, কিন্তু আমরা যে কোনোভাবে হোক আমাদের রাজনীতিবিদরা বা শীর্ষ পর্যায়ে যারা নেতা নেত্রী ছিলেন, এনারা কিন্তু এই সংবিধান যেটার মোতাবেক দেশ চলবে, সর্বোচ্চ আইন, এটাকে এমনভাবে গঠন করেছেন যে যেই সরকার চালাতে যাক তাকে 100% মানে স্বৈরতান্ত্রিকভাবে চালানোর সুযোগ দেওয়া হয়। 100% স্বৈরতান্ত্রিক একটা, এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের দেশে এই কারণেই, এটা অনেকেই খেয়াল করেননি, এই কারণেই যেগুলো নির্বাচিত সরকার তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যান এবং জনগণের তাদের বড় দল থাকে এবং তারা শক্তিশালীভাবে দেশ পরিচালনা করার কাজে অগ্রসর হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সংবিধানের এত সুযোগ সুবিধার কারণে তারা সবাই স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালানোর দিকে চলে যান। তারা কি এটাকে আর সংশোধন করার চেষ্টা করেন না, বরং সংশোধন করে আরও স্বৈরতান্ত্রিকভাবে এটাকে বেশি স্বৈরতান্ত্রিক করার চেষ্টা করেছেন। এটা আমরা অতীতের হিস্ট্রিতে দেখেছি। সেই কারণেই একটা আমি এটাকে যদি ডিটেল বলতে বলো আমি বলতে পারি, সেটা হলো আমাদের আচ্ছা আমি বলছি সংবিধানে যেটা চাচ্ছে সেটা হলো, প্রথম কথা হলো সংবিধানে যে চিফ এক্সিকিউটিভ মানে প্রাইম মিনিস্টার বা যেটি পোস্ট ধরি, সেই প্রাইম মিনিস্টারকে শুধু নির্বাহী বিভাগের প্রধান হওয়ার কথা ওনার, কিন্তু উনি এবং ওনার জবাবদিহিত হওয়ার কথা পার্লামেন্টে। এটা আরেকটা পিলার, ব্যালেন্স করার জন্য, ক্ষমতার বৈষম্য রাখার জন্য সেই পার্লামেন্ট ওনার সম্পূর্ণ ওনার অধীনস্থ। পার্লামেন্টে যা কিছু হবে সব উনি যেটা বলে দেবেন সেটাই হবে, এটা আমাদের সংবিধান অ্যালাউ করছে। তারপরে আসলে বিচার বিভাগ, আরেকটা জায়গা, যারা সরকার এবং পার্লামেন্টের উপর ভরসা করতে পারছে না তাদের একটা শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। সেখানেও একেবারে 95 to 99% কন্ট্রোল বাই দ্য চিফ এক্সিকিউটিভ। এখানে লোয়ার জুডিশিয়ারি 100% সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর অধীনস্থ। হায়ার জুডিশিয়ারির সমস্ত অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। আর থার্ড হলো যে ওনাদের যে বহিষ্কার করার ব্যাপারটা, এটা ছিল এতদিন একটা কনস্টিটিউশনাল বডি ওটা ভেরিফাই করতো, সব ওনাদেরটা সমস্ত কনস্টিটিউশনাল বডি, যেমন দুর্নীতি দমন কমিশন, এই যে পাবলিক সার্ভিস কমিশন, সবগুলোতেই এই ছিল। এই সবগুলোকে নিয়ে পার্লামেন্টে পাশ করানো হয়েছিল একটা আইন, যে সেখানে বলা হয়েছিল পার্লামেন্টে আনা হবে। পার্লামেন্টে আনা অর্থ হলো প্রাইম মিনিস্টারের অধীনস্থ আনা, মানে বহিষ্কারটা ওনারা নিজের হাতে নিতে চেয়েছিলেন গত সরকার। পরবর্তীকালে এস.কে. সিনহা সাহেব এটাকে কোর্টের মাধ্যমে এটাকে সংবিধান পরিপন্থী বলে এটাকে বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। যার জন্য এখন পর্যন্ত ওটুকুই আছে যে সরকার প্রধান ইচ্ছা করলে তাকে যখন তখন বের করে দিতে পারেন না, কিন্তু ওনারা দলীয়করণের মাধ্যমে নিজস্ব লোককে সেট করতে পারেন এবং এমনভাবে সেট করতে পারেন যে তারা 100% ওনার কথা মতো চলবে। এটা গত সরকারের আমলে পরিষ্কারভাবে আমরা দেখেছি, একেবারে 100%। তাহলে একটা মানুষের হাতে 3টি রাষ্ট্রীয় প্রধান পিলার তার নিয়ন্ত্রণাধীন। তার কারণে উনি যখন আবার অ্যাপয়েন্টমেন্ট যখন ওনার হাতে থাকে, অন্যান্য সাংবিধানিক বইগুলো প্রেসিডেন্টের মাধ্যমে ওনার হাতে, প্রেসিডেন্টকে বলা আছে ওনার পারমিশন ছাড়া, ওনার অনুমতি ছাড়া বা ওনার রিকমেন্ডেশন ছাড়া কিছু করতে পারবে না। সেখানে অ্যান্টি করাপশন কমিশনে উনি নিয়োগ দিয়ে থাকেন, হিউম্যান রাইটস কমিশনে উনি নিয়োগ দেন, রাইট টু ইনফরমেশন তথ্য ওগুলো উনি নিয়োগ দেন, পাবলিক সার্ভিস কমিশন উনি নিয়োগ দেন। তো এখন নিয়োগ করতে গিয়ে উনি দলীয় লোককে প্রাধান্য দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন যে সমস্ত কিছু এক ব্যক্তির হাতে চলে যায়। তার মানে আমাদের সংবিধান অ্যালাউ করে, যতটুকুই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হোক, সংবিধান অ্যালাউ করে তাকে সর্বতোভাবে স্বৈরতান্ত্রিকভাবে চালানো। যার কারণে সবচেয়ে আশ্চর্যজনক হলো আমাদের দেশের মানুষের অভিজ্ঞতা যে যেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলি আমলের চেয়ে অগণতান্ত্রিকভাবে যারা দেশ চালান, যেহেতু তাদের কোনো শক্তিশালী ম্যান্ডেট থাকে না, তাদের কোনো দল থাকে না, কিন্তু দেখা যায় যে তারা মোটামুটি সুশাসন দেওয়ার চেষ্টা করেন আন্তরিকভাবে। সেই সময়গুলোতে দেশ ভালো চলেছে। কাজেই নির্বাচন হলেই দেশ একটা গণতান্ত্রিক পরিবেশ শুরু হয়ে গেল, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমাদের সংবিধান এটা অ্যালাউ করে স্বৈরতান্ত্রিকভাবে চালানোর, এবং ওনারা বেশিরভাগ সময় আমরা দেখেছি অতীতে স্বৈরতান্ত্রিকভাবেই চলেছে। সে কোনো সরকার 90-এর পরের থেকেও আমি দেখেছি, এর আগে আমি রাজনীতিতে ছিলাম না, যে কোনো সরকার নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে, যেভাবেই নির্বাচিত হন, কিন্তু চালানোর সময় সব সরকারই কম বেশি স্বৈরতান্ত্রিক ছিলেন, কেউ বেশি কেউ কম। এবং গত সরকারের আমলে এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছিল। তো আমরা এইটার থেকে উদ্ধার হওয়া দরকার প্রথম, যে আমি নির্বাচিত করলাম, জনগণ একটা আশা নিয়ে যে আমাদের হয়ে দল চালাবেন, আমাদের মালিকানাটা থাকবে, কিন্তু ওনারা দেখা যায় অনেক সময়, বেশিরভাগ সময়, আমি এক দলের কথা বলবো, গত সরকার তো করেছেন, এর আগে সরকাররা করেননি তাও নয়, যে তারা নির্বাচন ব্যবস্থার মধ্যে হাত দেওয়ার চেষ্টা করেছেন। যে তত্ত্বাবধায়ক সরকার একবার বাতিল করে দিয়েছিলেন, বিএনপিও করেছিলেন একবার, এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করার চেষ্টা করেছে। তখন কিন্তু আওয়ামী লীগ, আমরা
জামাত ইসলাম এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। পরবর্তীকালে এটা বাতিল করে আবার একটা সপ্তম সংসদ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো সেই কারণে পরবর্তীকালে আবার কিন্তু আরেকবার হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারকেও ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছিল। সেটা হলো সপ্তম সংসদের পরে 2001-এর পরে যে 111 আসলো, তখন একটা জনমত সৃষ্টি হলো যে তত্ত্বাবধায়ক সরকারের লোকরা তৎকালীন বিএনপি সরকারের কথা মতো কাজ করবে। তারপরে আমি বলতে চাচ্ছি যে এই যে সিস্টেমগুলো বেশিরভাগ সময় সরকাররা একটা হলো স্বৈরতান্ত্রিকভাবে চালান, আর 2 নম্বর হলো ভালো কাজ করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার চেয়ে নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে ক্ষমতায় আসার চেষ্টা করেন। এই জন্য নির্বাচন দিয়ে দিলাম, আর একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলো, ফলে দেশে একেবারে সব কিছু গণতান্ত্রিক হয়ে গেল। পরবর্তীকালে দেশ সঠিকভাবে চলবে এমন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, ইতিহাস এটা বলে না। ফলে আমরা চাই যে এই সিস্টেমগুলোকে আগে ঠিক করা হোক। তার জন্য যতদিন সময় লাগে আমি মনে করি ততদিন দেওয়া উচিত। আমি এনাদের উপর আমার আস্থা আছে। এনারা একটা কথা হলো দক্ষ, এবং এনারা যথেষ্টভাবে আমি মনে করি জ্ঞানী মানুষ এবং নির্লোভ মানুষ। এটা বড় কথা হলো নির্লোভ। যে চিফ আছেন আমাদের ডাক্তার ইউনূসকে, বিশ্বব্যাপী ওনার খ্যাতি আছে, উনি দক্ষ মানুষ। নাহলে নোবেল লরেট তো প্রতি বছর 5-7 জন করে হয়, কিন্তু ওনার মতো এত সেলিব্রিটি নোবেল লরেট আমরা দেখিনি। উনি যেটাই কাজে হাত দিয়েছেন ভালো করেছেন। আর ওনার নির্লোভ এই জন্য বলছি যে ওনার পয়সা করির কোনো দরকার নেই, লোভ আমরা দেখিনি। ক্ষমতার জন্য আগেও ওনাকে ক্ষমতার অফার করা হয়েছিল, আমরা বিভিন্ন লেভেলে শুনেছি, উনি নেননি। ফলে উনি নির্লোভ। নির্লোভ লোক, এই ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এই কথাটা একটা সবসময় মনে রাখতে হবে যে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লোক টুগেদার। একটা ভালো মানুষ তার চারপাশে ভালো মানুষ রাখবে, আবার তারা তার পাশে ভালো মানুষ রাখবে। এইভাবে একটা ভালো মানুষের একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং ওটা আমি আশা করছি যে ওনাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি আমি দেখছি। ভালো মানুষ দিয়ে ওনারা করতে চাচ্ছেন। ইনিশিয়াল পিরিয়ডে কিছুটা হিকআপ থাকবেই, এদিক ওদিক সবসময়। এখনও তো স্বাভাবিক পরিবেশ হয়নি সব কিছুতে, কিন্তু ওনারা এগুলো না করে দিয়ে যদি ওনারা একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেন এবং এই সংবিধান অনুযায়ী যদি আবার দেশ চলে, তাহলে দেশ পুনরায় যে গণতান্ত্রিকভাবে চলবে এই নিশ্চয়তাটা আমার মধ্যে নেই, আমার এই কনফিডেন্স আমার মধ্যে নেই। এটা চেঞ্জ করতে হবে কোনো না কোনোভাবে। এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারগুলো করার জন্য যতদিন পারে করবে, এই জন্য ওই সময়টা দিতে চাই। আমি চাই যে পরবর্তীকালে যদি আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার চাই, তাহলে শুধু নির্বাচন একমাত্র বিষয় নয়, এবং সেটার জন্য টাইম ফ্রেম আমি বেঁধে দিতে চাই না। এই জন্য যে আমি দেখতে চাই যে ওনারা ওই পথে অগ্রসর হচ্ছেন সিনসিয়ারলি, এবং যদি ওনারা ওই পথে থাকেন তাহলে ওনাদেরকে আমি শেষ করা পর্যন্ত টাইম দিব। আর যদি কোনো সময় দেখা যায় যে কোনো কারণে কোনো ব্যাপারটা ওরকমভাবে যাচ্ছে না, হয়তো জনগণের মধ্যে একটা অস্থিরতা দেখাচ্ছে যে ওনারা আসল কাজ ছেড়ে অন্য কাজ করছেন, যেটা আমি মনে করি এরকম হবে না, তাহলে হয়তো সেই ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তখন সব রাজনৈতিক দলরা যেভাবে চাইবেন আমরা সেভাবে চেষ্টা করব তখন। তবে সবচেয়ে বড় কথা আমি আবার বলছি, নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সরকার হয় না। এটা আমরা অতীতে অনেকবার প্রমাণ পেয়েছি। আমাদের সংবিধান স্বৈরতান্ত্রিক সরকার গঠন করার জন্য উপযুক্তভাবে তৈরি করা হয়েছে, এবং তাকে বিভিন্নভাবে সংশোধন করে ওই দিকেই নেওয়া হয়েছে। ওইটা থেকে যতদিন পর্যন্ত আমরা সংশোধন না করব, ততদিন দেশে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে চালাবে এই ধরনের প্রতিশ্রুতি কেউ দিতে পারবে বলে আমি মনে করি না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আওয়ামী লীগকে কীভাবে মূল্যায়ন করবেন? মানে তাদেরকে ঘুরে আসা বা তাদেরকে নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ আছে কি না? আওয়ামী লীগ দল হিসাবে খুব তাড়াতাড়ি সংগঠিত হতে পারবে আমি মনে করি না। তবে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী একটা আছে, এবং সেই গোষ্ঠী থাকবে মাঠে সংগঠিত, বা একেবারে সংগঠিত হয়ে তাদের রাজনীতির ময়দানে খুব বড় ধরনের রোল প্লে করার আমি খুব সহসা কোনো সুযোগ দেখছি না। মানুষের মধ্যে এমন একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের উপরে যে ওটা যখন কোনো মানে ওদের সংগঠনগুলোর উপরে মানুষের আস্থা এখন আর নেই। তবে ওদের কতগুলো সমর্থক গোষ্ঠী আছে, যেহেতু অনেক পুরানো দল, অনেকে পারিবারিকভাবে অনেক সময় অনেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, সেই সমর্থক গোষ্ঠী ওদের থাকবে। দলীয়ভাবে এই ব্যানারে এইভাবে উঠে আসা কঠিন হবে। অনেক পক্ষ থেকে যেমন প্রায় কেউ বলছে 1000 জন মানুষ মারা গেছেন, কেউ বলছেন যে 500-র অধিক, যাদের সঙ্গে বলেছে 560 জন মতন এখন পর্যন্ত তারা মারা গেছেন অল্প কয়েকদিনে। এতে করে অনেক পক্ষ থেকে দাবি উঠছে, অনেকেই বলছেন যে এরকম একটা হত্যাযজ্ঞ চালানোর কারণে দলটিকে নিষিদ্ধ করা উচিত। আপনি কি মনে করেন? আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আমার কথা হলো জনগণকে ম্যান্ডেট দেওয়ার সুযোগ দিতে হবে। তারা জনগণের সঙ্গে থাকতে পারলে, যদি জনগণ তাদের গ্রহণ না করে, তাহলে অটোমেটিক্যালি তারা
আউট হয়ে যাবে। এটা আমার ধারণা যে এই ধরনের পরিস্থিতি বহুদলীয় গণতন্ত্রে যেভাবে দল করতে চায় তাকে দল করতে দেওয়া উচিত। আমি বলছি বেআইনি নয়, বেআইনিভাবে কিছু নয়, আইনগতভাবে সে রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। পরবর্তীকালে যখন জনগণের সামনে তারা যাবে, জনগণ তাদের মূল্যায়ন যদি না করে তারা এমনি হারিয়ে যাবে। আর জনগণ মূল্যায়ন করলে তারা মূল্যায়ন পাওয়া উপযুক্ত, কারণ আলটিমেটলি সব কিছুর মূলে আমাদের বুঝতে হবে যে দেশের মালিক এই জনগণ, তাদেরকে এইসব ব্যাপারে ফাইনাল ডিসিশন দেওয়ার সুযোগ দিতে হবে। আর বহুদলীয় গণতন্ত্র অর্থই হলো সব ধরনের মত, যদি আমার পিছনে 10 জনও লোক থাকে তবু আমার রাজনীতি করার একটা সুযোগ দিতে হবে। পরে জনগণ যদি আমি যদি মনে করি যে রাজনীতি করে আমার কোনো ফায়দা হচ্ছে না, কোনো ভালো কিছু করতে পারছি না দেশের জন্য, তাহলে আমি অটোমেটিক্যালি বিলীন হয়ে যাব। আচ্ছা, এর মানে হচ্ছে পুরোটা জনগণের উপর, আমি মনে করি আইন দিয়ে বা নিষিদ্ধ করার পক্ষে না। আমি কোনো সময় এটা আইন দিয়ে এসব নিবৃত্ত করা ঠিক নয়। আমি মনে করি এটাতে আমি করে আর্টিফিশিয়ালি হস্তক্ষেপ করা হয়, ন্যাচারাল ওয়েতে জিনিসকে যেতে দেওয়া উচিত। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বিরোধী দলে ছিলেন এবং 9-এর পর থেকে দেখা গেছে যে আপনার বিরোধী দলে থাকলেও আবার আপনাদের দল থেকেও মন্ত্রীও ছিল, যে কারণে নিশ্চয়ই জানেন। 9-এর সময় আমরা বিরোধী দলে ছিলাম না। নয় ছিলেন না, কিন্তু একটা সবসময় মাখামাখায় অবস্থায় ছিলেন। সরকার এবং বিরোধী দল যদিও বলেন না কেন, আপনাদের দলে মন্ত্রীও ছিল। এরকম অবস্থায় অনেকবার আপনাদেরকে এই কথাটাই শুনতে হয়েছে যে গৃহপালিত বিরোধী দল। এবং আমি এর আগে যখন আপনার সঙ্গে আমি ইন্টারভিউ করেছিলাম তখন আপনি বলেছেন এটা ঠিক নয়, মানে এভাবে চলতে পারে না। আসলে এই অবস্থা আসলে কেন জাতীয় পার্টি আলাদাভাবে স্বতন্ত্রভাবে তারা সরকার গঠন মানে কাজ চালাতে পারলো না? কেন গৃহপালিত বলা হলো? কোনো অদৃশ্য কোনো কারণ ছিল কি এভাবে? অদৃশ্য কারণ না, দৃশ্যমান কারণ ছিল। দৃশ্যমান কারণ হলো 90-এর পরে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই আমরা কিন্তু সবসময় জনগণের সঙ্গে ছিলাম, এখনও জনগণের সঙ্গে আছি। দুটি দলে বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। যেমন বিএনপি আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, যার ভাবমূর্তির উপরে আমাদের দলের বেশিরভাগ কর্মকাণ্ড এবং আমাদের পপুলারিটি এবং সব কিছু তাকে বেস করে, তাকে একটা 14 বছর পরে 1981 সালের জুন মাসে জেনারেল মঞ্জুর হত্যা করা হয়েছিল। তার জন্য 1995 সালের ফেব্রুয়ারি মাসে ওনার বিরুদ্ধে একটা কেস দেওয়া হয়েছে 14 বছর পরে, এবং সেই কেসটাকে ওনার আমৃত্যু টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে 20 বার একেবারে যেদিনকে রায় দেওয়া হবে সেদিনকে জাজ চেঞ্জ করে আবার তাকে নতুন জাজ দিয়ে প্রথম থেকে আবার শুনানি শুরু করা হয়েছে। প্রায় এরকমভাবে প্রায় 14-15 বছর তাকে ঝুলিয়ে তার আমৃত্যু এটা রাখা হয়েছিল। মানে সেটা আওয়ামী লীগ করলেও করেছে, বিএনপি করেছে, কেননা ওই মার্ডার কেসে উনি আর 28 জন সাক্ষী ছিল, সেই 28 জন সাক্ষীর একজন লোকও ওনার কোনো সম্পৃক্ততার কোনো প্রমাণ দেখাতে পারেনি। সবাই বলে দিয়েছে উনি কোনো সম্পৃক্ত নন, কিন্তু রায়ের সময় এসে ওনাকে 20 বার আবার ওনাকে ব্যাক করে নতুন জাজ দিয়ে আবার প্রথম থেকে শুনানি শুরু করা হয়েছে। এরকম করে 14-15 বছর ঝুলিয়ে রাখা হয়েছে। কেননা যে কোনো সময় যখনই কোনো ক্রাইসিস হয়, যারই আওয়ামী লীগ এবং বিএনপি যখনই চায় যে ঈশ্বর সাহেবকে নিয়ে কোনো দলকে নিয়ে কিছু করতে হবে, তখন ওনাকে মার্ডার কেসের আসামি করা হবে এবং এই সমস্ত করে তাকে ঝুলিয়ে দেওয়া হবে, এই ধরনের থ্রেট দেওয়ার জন্য। এই কারণে আমরা দলকে স্বাভাবিক গতিতে চালাতে পারিনি। আমরা কিন্তু সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমি মনে করি 1982 সালে এরশাদ সাহেব যখন ক্ষমতা নিয়েছিলেন তখনও দেশের অলমোস্ট 100% লোক, না বললেও 95 উপরে % লোক এটা সমর্থন করে, সব রাজনৈতিক দল ওনার জনগণের সমর্থনে এসেছিলেন। উনি 90 যখন পদত্যাগ করে চলে গেছেন, জনগণের কথাই চলে গেছেন। 1991 যে নির্বাচনে আমরা এসেছিলাম সেখানে জনগণ আমাদের 36 সিট শত প্রতিকূল অবস্থার মাঝে, যেখানে এরশাদ জেলখানা থেকেও জিতেছিলেন, তার মানে আমরা জনগণের আস্থা ছিলাম। তারপরে আবার 96-তে আসে প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পরিবর্তন করে আবার সরকারি নিজের 16 ফেব্রুয়ারি নির্বাচন নিজে সরকার অবস্থা থাকা অবস্থায় নির্বাচন দিল। সেই নির্বাচন কিন্তু আমরা বর্জন করেছিলাম, জামাত বর্জন করেছিল, আওয়ামী লীগ বর্জন করেছিল। পরবর্তীকালে 96 সালে এসে যখন আবার আমরা নিয়ামক শক্তি হলাম, তখন আমরা কিন্তু এই আওয়ামী লীগকে সমর্থন দিলাম, যেহেতু তার আগে তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন কারণে জনগণ তাদের 91 শাসনের পরে কিছুটা হলো বিএনপির বিপক্ষ অবস্থান নিয়ে জনগণ চেয়েছিল আমরা আওয়ামী লীগকে সমর্থন দিই, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যাপারে তখন আমরা ভূমিকা রেখেছিলাম। কিন্তু আওয়ামী লীগ আবার যখন তার পরের নির্বাচনে আসলো, 2001-এর নির্বাচন, তার আগে পর্যন্ত এসে আওয়ামী লীগের লাস্ট মধ্যে তারা দুর্নীতি শুরু করলো, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইত্যাদি কারণে আমরা কিন্তু 2001-এর ইলেকশনে এসে আমরা আবার আওয়ামী লীগের সঙ্গে থাকিনি। আমরা তখন ছিলাম 14 দলীয় জোটে,
দলীয় জোটে থাকার পরে সেখানে আবার ওই এরশাদ সাহেবকে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন কারণে আওয়ামী লীগ জেলখানা নিয়ে গেল, একটা মামলায় রায় দিয়ে তাকে জেলখানা নিয়ে আটক করলো এবং বাধ্য হয়ে আমরা মাঝামাঝি চলে আসলাম। আমরা 4 দলীয় জোটে যাওয়ার পরও আমরা এসে মাঝামাঝি, আমরা কিন্তু তখন আওয়ামী লীগকে সমর্থন করিনি, 2001-এ আওয়ামী লীগকে আমরা সমর্থন করিনি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আসছে বিএনপি, আমরা তখনও বিরোধী দলে ছিলাম বিএনপির সঙ্গে। তারপর পরবর্তীকালে যখন 2006 ইলেকশন আসলো, তখন দেখা গেল যে ইতিমধ্যে বিএনপি 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা শুরু হয়েছিল এবং তাদের মধ্যে বিভিন্নভাবে দলীয়করণের প্রভাব আমরা লক্ষ্য করেছি। এটার বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম এবং তৎকালীন সময় 111 হলো, যখন ওনারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে একটা কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন বলে যা ওখানে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। পরবর্তীতে সেই কারণে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে আমরা নবম সংসদে মানে 2008-এর নির্বাচনে আমরা মহাজোট গঠন করেছিলাম। ওই একবারই কিন্তু আমরা মহাজোট গঠন, এবং তখন কিন্তু ব্যাপকভাবে অত্যন্ত সুষ্ঠু ভোটে ব্যাপকভাবে মহাজোট জয়লাভ করেছিল। আমার মনে হয় বিএনপি 29টা বা এরকম একটা আসন পেয়েছিল। তো কাজেই তৎকালীন সবগুলো কিন্তু জনগণের প্রত্যাশার সঙ্গে আছে, আমরা প্রত্যাশার বাইরে ছিলাম না। এর পরবর্তীকালে যেটা হলো যে 2008-এর পরে যখন 14 আসলো, তার আগে দেখা গেলো যে আওয়ামী লীগ যে কথাগুলো কমিটমেন্ট করা হয়েছিল যে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করব না, এগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে বলা ছিল। আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেটা 4 বার আমরা দুর্নীতি রোধ করব, আমরা দলীয়করণ করব না, এগুলো আমাদের দাবি ছিল। ওই অনুযায়ী মহাজোট গঠিত হয়েছে। আমি মন্ত্রী থাকা অবস্থায় বারংবার বলেছি যে এগুলো হচ্ছে না এবং আমরা এগুলো প্রতিবাদ করি। তখন কিন্তু আবার হেফাজতের একটা আন্দোলন 2013 সালে, সেই সময় কিন্তু আমি সরকারে থাকার পরও আমাদের দল কিন্তু হেফাজতের সঙ্গে ছিল। তারা হেফাজতকে পানি খাইয়েছে, তাদের রাস্তাপথে তাদের সঙ্গে তাদেরকে হেল্প করেছে। উই ওয়ার উইথ দ্যাম। আমরা কিন্তু তখন সরকারের সঙ্গে এই ব্যাপারে ছিলাম না। পরে যখন 2014-এর নির্বাচন ডিক্লেয়ার করা হলো, এরশাদ সাহেব সেই নির্বাচনে অংশগ্রহণ করলেন না, বিএনপি করলেন, আমরাও ডিক্লেয়ার করলাম, আমরা নির্বাচন থেকে উইথড্র করলাম। আমি উইথড্র করেছি, আমার সঙ্গে 2070 জনের মতো মানুষ একসঙ্গে উইথড্র করা হলো। এরশাদ সাহেব উইথড্র করেছিলেন, কিন্তু আমার উইথড্রটা গ্রহণ করা হয়নি, এরশাদ সাহেবটা গ্রহণ করা হয়নি। আমি কিন্তু তখন টেলিভিশনে এসে প্রকাশ্যভাবে বলছি আমি এই নির্বাচনে পার্টিসিপেট করছি না, আমি ওখানে যাচ্ছি না, এবং আমি ওখানে যাইনি। কিন্তু আমাদের দলের 270 জন আমার সঙ্গে তারা একসঙ্গে ছিল। নেতাকর্মীরা সকলেই নির্বাচনের বিপক্ষে ছিল, আমরা ওই সরকারের সঙ্গে ছিলাম না। কিন্তু তৎকালীন সময় আমার ভাবিকে ওই প্রথম শুরু করলো বেগম রওশন এরশাদকে, তারা লোভ লালসা ভয়ভীতি দেখিয়ে ওনাকে আলাদা একটা দল করে এলো, জাতীয় পার্টির মধ্যে ভাঙন সৃষ্টি হলো। আবার ওই যে এরশাদ সাহেবকে ওই মঞ্জুর মামলা কেসের ভয় দেখিয়ে তাকে ওনার সঙ্গে জয়েন করতে বাধ্য করা হলো, ফাঁসির ভয় দেখিয়ে। এবং তার পরবর্তীকালে ওই যে একটা ক্ষুদ্র অংশ তারা সরকারের দল হয়ে থাকলো, যেটা নিয়ে আমি তখন তুমি যেটা বলছো ওই সময় আমি বলেছিলাম একসাথে সরকারে এবং একসাথে বিরোধী দল থাকা যায় না। তখন আমি কিন্তু কোনো সংসদে ছিলাম না। আমাকে কিন্তু সেই সময় ওই সরকারের আমলে আমাকে আবার 2014 সালে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল। আমি সেটাও রিফিউজ করেছি যে আমি এই সরকারে আমি থাকা বৈধ মনে করি না, ন্যায়সঙ্গত মনে করি না। তো সেই কারণে আমাদের দলের বেশিরভাগ লোক, শতকরা 90% বেশি লোক আমরা তখন ওই সরকারের সঙ্গে ছিলাম না। কিন্তু সাইনবোর্ড ছিল, যেহেতু এরশাদ সাহেব ছিল বলে অফিসিয়ালি ওরা ছিল, কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা সবসময় জনগণের সঙ্গে ছিল। এটা একটা খুব ভুল ধারণা বেশিরভাগ সময় বলা হয়। যারা বিএনপি প্রচার করে, বিএনপির বিরুদ্ধে যখন আমরা ছিলাম তখনও কিন্তু আমরা ছিলাম জনগণের কারণে। আর আমি তারপরে আসছি শেষ 2018-তে কিন্তু সবাই নির্বাচন করেছে। সেখানে কিন্তু বিএনপি যে বলে এতদিন আমরা নির্বাচন করিনি, নির্বাচন করে আমরা এগুলো নির্বাচনে বৈধতা দেওয়া, 2018-তে নির্বাচন করেছে বিএনপিও, আমরাও করেছি। এবং বিএনপি সেই নির্বাচনটা ভালো হয়নি, বিএনপিও জানে, আমরাও জানি। বিএনপি তো তখন রিজাইন করেনি, একমাত্র ফখরুল সাহেব ছাড়া তো কেউ রিজাইন করেনি, আমরাও রিজাইন করিনি। যেহেতু আমরা রিজাইন করে টিকতে পারতাম না, আমাদের যেভাবে আমাদের দলে ভাঙন সৃষ্টি করা হয়েছিল, যেভাবে প্রেশার সৃষ্টি করা হয়েছে, এবং যেখানে যে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের আমল থেকে, যে তাদের বিরুদ্ধে আচরণ করলে যে কী দশা হতে পারে সেটা সবাই জানতো। কাজে এই পরিস্থিতি এখন তো অনেক সময় মানুষ ভুলে যাচ্ছে। তো সেই কারণে তখনও আমরা জাতীয় পার্টি কিন্তু তখন ওই সরকারের সঙ্গে ছিল। 2018-তেও আমরা সমানে আমরা বিরোধিতা করেছি। আমাকে ডেপুটি লিডার হিসেবে আমি ছিলাম, আমাকে সমালোচনার কারণে আমাকে সরিয়ে দেওয়া হলো এবং অত্যন্ত অপমানিত করা হয়েছে আমাকে। আমি যখন সিএমএইচে আমার ভাইকে দেখতে যাই, তখন আমাকে ওখান থেকে আমার গাড়ি এবং আমার গানম্যানকে উইথড্র করে আমাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু আমি সমালোচনা করতাম। কাজে আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম। এবং এর পরবর্তীকালে আমাকে যখন আবার আমাকে দলের থেকে আমি
আবার ম্যান্ডেট পেলাম, চেয়ারম্যান হলাম, তখন আমাকে আবার দলের প্রধান হিসাবে সবাই আমাকে বললো যে আপনি এখন বিরোধী দলের নেতা হবেন, কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেননি। উনি স্পিকারে এনে বসে থাকলেন, পরে আমাকে বললেন যে রওশনের সাথে করতে হবে। উনি না হলে করতে দিবেন না, না হলে আমাদেরকে কাজ করতে দিবেন না। এটা জোর একেবারে, কোনো কথা নেই। উই আর ফোর্সড যে ঠিক আছে তাহলে উনি হোক, আমরা সেকেন্ড ম্যান থাকি। তো দলকে নিয়ে, একটা দলের ক্ষুদ্র অংশকে নিয়ে, আমাদের কিছু মানুষকে নিয়ে ভয় দেখিয়ে, কত সময় লোভ লালসা দেখিয়ে ওই সবসময় আমাদের উপর একটা প্রেশার ট্যাকটিক্স। কিন্তু আমরা এবং দল, আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম। 2024 যেটা হয়েছে সেখানেও আমরা জনগণের সঙ্গে ছিলাম। যতগুলো বক্তব্য বর্তমান সরকারের বিরুদ্ধে যেগুলো বলা হচ্ছে, এটা প্রত্যেকটা বিষয় অত্যন্ত কড়াভাবে আমি সমালোচনা করেছি পাবলিক মিটিংয়ে, যেখানে সুযোগ পেয়েছি, পার্লামেন্টে। এবং এই কারণে আমাকে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু কোনোখানে থেকে থাকিনি। কাজে একটা জিনিস যে বলা হয় যে আমরা এই দলটা দুভাগ করেছে শেখ হাসিনা, সুযোগ করে দিয়েছে আমাদের বিএনপিরা ওই মামলা দিয়ে ঈশ্বর সাহেবকে। পরবর্তীকালে যখন ওরা ক্ষমতা পেয়ে গেছে তখন তো আর আমাদের কোনো কথাও ছিল না, আমরা কোনো আইনকেও মানতো না। আমরা যেটা বলতে চাইতাম আমাকে চেয়ারম্যান থেকে বের করে দেয়। বিভিন্ন পত্রপত্রিকা আসে, বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয় যে আরেকটি দল এবং তার চেয়ারম্যানই। আমাদের দলের রেজিস্ট্রেশন আমার নামে, আমি করেছি কাউন্সিলের সকলে আমাকে 100% আমাকে সমর্থন দিয়েছে। তারা গায়ের জোরে এটা করতো এবং আইনগতভাবে আমাকে প্রায় 6 মাস কোর্টের একটা সিম্পল একটা লোককে আমি বহিষ্কার করেছি, ওকে আমি অ্যাপয়েন্ট করেছিলাম, বহিষ্কার। তার জন্য আমাকে 6 মাস কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি, কথাবার্তা বলতে দেওয়া হয়নি। কিন্তু আমরা জনগণের কথা বলে গেছি এবং আমার সঙ্গে শতকরা 90-95% বেশি লোক সবসময় ছিল। এবং 2014 লাস্ট অফ যখন আমি নির্বাচন বর্জন করতে চাইলাম, আমি বললাম এই নির্বাচন আমি করবো না, যেহেতু বিএনপি করছে না, কেউ করছে না। তখন তারা বললো যে না হলে রওশনের সাথে করা হবে। এবং তারা আমাকে বললো যে আপনি না চাইলে করবেন না, কিন্তু এখন আপনার প্রিপারেশন নেন। কোনো আইন নাই, তারা বলছে আমাকে জোর করে নিয়ে সিগনেচার করাই নিবে, সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমাকে নিয়ে যাবে এবং আমাকে যে একদিন রাতে নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে বলা হলো। যাই হোক, এই অবস্থায় আমরা নির্বাচনে যাওয়ার পরে আমার যেদিন লাস্ট দিন ছিল, অনেক নিগোসিয়েশন কি যে আমাকে বললো আপনি নির্বাচন করেন, আপনি তো সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন। সুষ্ঠু নির্বাচনের নামে তারা বললো যে তাদের নৌকা মার্কা উইথড্র করবে। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে তারা নৌকা মার্কা উইথড্র করেনি, উইথড্র করলেও যেটা করেছে এটা কোনো কাজ হবে না। আমি 17 তারিখে বললাম যে আমি নির্বাচন করব না। আমি আমার লোকদেরকে মিটিং করে আমি প্রেসকেওকে বলেছিলাম, প্রেসকে উপরে বসিয়ে রাখলাম যে আমি এখন গিয়ে 2 জায়গায় চিঠি সাইন করে দিলাম যেগুলো যে ইলেকশন কমিশন জমা দিবে। জমা দেওয়ার আগে আমি জিনিসটা যেটা করতে চেয়েছিলাম যে আমি যদি অ্যানাউন্সমেন্ট না দিয়ে জমা দিই তাহলে জমাটারা হয়তো এটাকে অ্যাকনলেজ করবে না বা এটাকে বাতিল করে দেবে বা কিছু করবে। সেই জন্য আমি প্রেসে আগে বলতে চেয়েছিলাম জাতির উদ্দেশ্যে। কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে আমাকে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত এজেন্সি সবাই এসে একেবারে হুলস্থুল, কয়েকশো লোক এসে আমার পার্টি অফিস, আমার রুম, আমাকে সবখানে একেবারে চারপাশে ঘিরে দিল এবং আমাকে বলা হলো যে আপনি মানে এদিক ওদিক করতে পারবেন না, বসে থাকতে হবে। টাইম চলে গেল, যতক্ষণ আমি ছিলাম তারা আমার সঙ্গে ছিল। পরবর্তীকালে আমাকে নির্বাচন করতেই হলো, না হলে আমাকে অনেক শাস্তিমূলক নেওয়া হবে। নির্বাচন মানে নানান কিছু ভয় ছিল, হুমকি ছিল। যাই হোক, তারপরেও নির্বাচনের সময়ও আমি বলছি নির্বাচন হচ্ছে না, নির্বাচনের পরেও আমি বলেছি এবং পার্লামেন্টে গিয়ে আমি বলেছি নির্বাচন হয়নি। বলেছেন তার সার্বিকভাবে যদি একটু আপনি অনেক মানে হিস্ট্রি নিয়ে বললেন, যদি ছোট করে এখন জানতে চাই, সেটা হচ্ছে যে 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন, এই নির্বাচনগুলোতে আপনারা বলা হয় যে কোনো না কোনো দিক দিয়ে সরকারকে সহযোগিতা করেছেন, আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন। এইটা কেন করেছেন? মানে আপনি যেটা অলরেডি বলেছেন ভয়ভীতি বা এই মূল, যদি আমার কয়েকটা কারণ বলতেন যে আপনারা আলাদা ভাবে একেবারে আলাদা হয়, যেমন বিএনপি নির্বাচন বর্জন করলো 14-তে, 24-এ বর্জন করেছিল বিএনপি। 18-তে কিন্তু করেনি, না 14-তে এবং 24-এ করেছে, যেটা বলছে। কিন্তু সেটা আপনারা করলেন না। মানে মূল যদি আমি কারণ বলি যে কেন আপনারা আলাদাভাবে না, আমরা কথা হলো 2014-তে আমরা নির্বাচন বর্জন করেছি। জাতীয় পার্টির 90% 200-300 আসনের মধ্যে 270 আসন আমরা উইথড্র করেছি। আমি নির্বাচন বর্জন করেছি, আমাদের লোকজন নির্বাচন বর্জন করেছি। আমাদেরকে ঈশ্বর সাহেবের যে ভয় দেখিয়ে, তার মামলার ভয় দেখিয়ে, যেই মামলাটা দিয়েছিল বিএনপি 14 বছর পরে, সেই মামলার ভয় দেখিয়ে খুনের আসামি করে তাকে ভয় দেখিয়ে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। এগুলো সুযোগ নেওয়া হয়েছে আমাদের বিভিন্নভাবে, তাদের ম্যানিপুলেশন করা হয়েছে। এটাকে বলা হয় মানে ফাউল প্লে আর কি, নর্মাল রাজনীতি চলতে দেওয়া হয়নি, যার জন্য একটা অংশ গিয়েছিল।
শতকরা 90% বেশি মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। 2018 নির্বাচনে সকলেই অংশগ্রহণ করেছিল, বিএনপি করেছিল, আমরাও করেছিলাম। আর 2024 নির্বাচনে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই নির্বাচনের বৈধতা আমরা কোনো সময় দেইনি। আমরা সবসময় বলেছি নির্বাচন সঠিক হয়নি। তাহলে কি আওয়ামী লীগ সরকার আপনাদের নিয়ে সবসময় গেম খেলেছে? আওয়ামী লীগ খেলেছে, বিএনপি খেলেছে। 90-এর পর থেকে দুটি সরকারই বিভিন্নভাবে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে। সরকারের কথা বলি, তাহলে কি বলবেন? সবসময় আপনাদের সঙ্গে গেম খেলেছে? গেম মানে গেম বলে কি বলছো তুমি? আমি জানি না। আমি তো বললাম ওই যে মামলার কথা, না, মামলার না, হ্যাঁ, ইয়েস, অফকোর্স, ওই অর্থে বলছি। অফকোর্স। একটা হলো এরশাদ সাহেবের সময় ওনার মামলা দিয়েছিল, পরবর্তীকালে দল ভাঙার ব্যবস্থা করলো, পরে দল ভেঙে একটা সবসময় রেখে দিত, তারপরে লাস্টে এসে তো গায়ের জোর। এটা একটা পুরোপুরি মানে কি বলবো, এটাকে বাধ্য করা আর কি। মানে আপনারা স্বতন্ত্রভাবে রাজনীতি যে করার বিষয়টা আপনারা করতে পারিনি, অফকোর্স পারিনি। যদি কারণগুলো বলতেন আরেকবার, কেন পারেন না? একটা হলো যে আমাদেরকে এরশাদ সাহেবের পরে, নির্বাচনের পরে এরশাদ সাহেবের বিরুদ্ধে কতগুলো মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলাগুলো, এবং একটা মার্ডার কেস দেওয়া হয়েছিল 14 বছর পরে, বিএনপির আমলে দেওয়া হয়েছিল বেশিরভাগ মামলা। এগুলোকে ব্যবহার করা হতো। এরশাদ সাহেবের মৃত্যুর পরে যেটা হলো, এরশাদ সাহেব 14 নির্বাচনটা ওইভাবে হচ্ছে, সেখানে কিন্তু আমাদের 2070 জন আমরা নির্বাচন করিনি, আমি নির্বাচন করিনি, আমাদের দল নির্বাচন করেনি বলা যায়। একটা অংশকে নির্বাচনে নেওয়া হয়েছে এরশাদ সাহেবকে বাধ্য করে। আর একটা হলো তোমার, হ্যাঁ, এটাই হলো মুদ্রা কথা, 2018-তে সবাই নির্বাচন করেছে, 2024-এ এসে আমাদেরকে নির্বাচনে বাধ্য করা হয়েছে। এবং এটা আমি সর্বতভাবে সবসময় বলেছি, এটা আমি আজকে নতুন বলছি তা নয়, আমি বিভিন্ন আকার ইঙ্গিতে আগে বলেছিলাম। এখন আমি যেহেতু তখন ভয়ভীতি ছিল, কিন্তু এটাকে বাধ্য করা হয়েছে। এবং এই বাধ্যবাধকতার থেকে কথাটা বলতে পারে অনেকে যে বাধ্য করা সম্ভব ছিল বাংলাদেশে সেই পরিস্থিতিতে, এখন হয়তো সেটা নেই। এবং সেই কারণেই যতই কিছু হোক, বিএনপিও যে 2024 নির্বাচনটা করেনি, ওরা আসার দরকার ছিল, আমরা সবাই চাচ্ছিলাম, কিন্তু সেখানেও কিন্তু ওদেরকে আসতে মনে হয় একটা পরিস্থিতি সৃষ্টি করা ছিল যে ওরা আসতেই পারেনি, মানে জেলুম দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে অবৈধভাবে বা অনৈতিকভাবে ম্যানিপুলেট করা হয়েছে। এবং আমরা সেখানে বাধ্য হয়ে তাদের একটা পার্ট হয়েছে। কিন্তু উই নেভার সাপোর্টেড এনি টাইপ অফ ব্যাড ওয়ার্কস। যেটা খারাপ কাজ সেটাকে কোনো সময় আমরা সমর্থন করিনি, এবং যেটাকে খারাপ সেটা খারাপ বলি। আর একটা কথা আমি এখানে বলতে চাই, অনেক সময় ভুল বোঝানো হচ্ছে। এই সরকার বৈধতার কারণে পতন হয় নাই, এটা যে বৈধ সরকার নয় সেই জন্য সরকারের পতন হয়েছে তা নয়। এই সরকারের পতন হয়েছে তাদের এই অন্যায়, অবিচার, দুঃশাসনের জন্য। সেই কারণে এই অন্যায়, অবিচার এবং দুঃশাসনের বিষয়গুলি জাতীয় পার্টি, বিশেষ করে আমি যেভাবে তুলে ধরেছি, সমস্ত সভা সমাবেশ, পার্লামেন্টের বাইরে, যত ডিটেইলভাবে জনগণের মধ্যে এই ধারণা সৃষ্টি করতে যে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে অন্যায় করা হচ্ছে কীভাবে, এগুলো জনগণকে, এইগুলো মেসেজ আমি যতটুকু দিয়েছি, আমার মনে হয় বাংলাদেশে আর কেউ এতটুকু দিতে পারেনি, এত বোল্ডলি এবং এত ডিটেইলভাবে। কাজেই এই আন্দোলন তৈরিতে আমাদের একটা বড় ভূমিকা ছিল, আছে, আমি মনে করি।